হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভিনচেনজো সিরিজের 6 নাম্বার পর্বটি। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই পর্বের শুরুতে আমরা দেখি মিস্টার জো ভিনচেনজোর মাথায় গান পয়েন্ট করে এবং ভিনচেনজোকে গান পয়েন্টে রেখে সোনাগুলোর ভিতর থেকে একটি গোলবার তুলে নেয়, যেটির ভিতরে ব্লুটুন ফাইলটি ছিল। আর তোমরা অবশ্যই গত পার্টে দেখেছিলে ব্লুটুন ফাইল কি। মিস্টার জো সেই ব্লুটুন ফাইলটি নিয়ে বেসমেন্টের উপরে উঠে আসে। এরপর উপরে এসে ভিনচেনজো বলে, তুমি তো শুধু ব্লুটুন ফাইলটা চাও, তাই না? আর এই জন্যই এতদিন আমাকে হেল্প করেছিলে। মিস্টার জো তখন অবাক হয়ে বলে, তুমি কি করে জানলে ব্লুটুন ফাইল সম্পর্কে? আর তখন ভিনচেনজো বলে, তুমি কি জানো যেটা তুমি নিয়েছো সেটার ভিতরে ব্লুটুন ফাইল নেই? মিস্টার জো যখন চেক করতে যাবে তখনই ভিনচেনজো ওর হাত থেকে পিস্তলটি কেড়ে নেয়। আর তখনই ওদের ভিতরে ফাইট শুরু হয়ে যায়। কিন্তু শেষে মিস্টার জো ভিনচেনজোর কাছে হেরে যায় এবং ভিনচেনজো তাকে বোকা বানিয়ে তার কাছ থেকে ব্লুটুন ফাইলওয়ালা গোলবারটি নিয়ে নেয়। এরই মাঝে ভিনচেনজো যখন ওর পিস্তল চেক করে তখন দেখতে পায় তার ভিতরে কোনো গুলি নেই। তার মানে মিস্টার জো ভিনচেনজোর কোনো ক্ষতি করতে চায়নি। এরপর ভিনচেনজো ওকে জিজ্ঞাসা করে, তুমি কার জন্য কাজ করো? তখন মিস্টার জো বলে সে কোরিয়ার ইন্টেলিজেন্স সার্ভিসের জন্য কাজ করে। অন্যদিকে বিল্ডিং এর ভাড়াটিয়ারা যখন বেড়াতে যাচ্ছিল তখন তাদের মাথায় একটি চিন্তা আসে যে ভিনচেনজো এবং মিস্টার জো তাদের বেড়াতে পাঠিয়ে হয়তো একারাই সব সোনা লুটে নিচ্ছে। এই ভেবে বিল্ডিং এর সব ভাড়াটিয়ারা দ্রুত বিল্ডিং এর দিকে ফিরে আসতে শুরু করে। অন্যদিকে বিল্ডিং এর ভাড়াটিয়ারা যখন দ্রুত ওই রুমের দিকে আসছিল তখন চাইয়ং ভিনচেনজোকে ফোন করে এই বিষয়ে জানিয়ে দেয়। এরপর বিল্ডিং এর ভাড়াটিয়ারা যখন সেই মন্দিরের সামনে যায় তখন তারা দেখতে পায় ভিনচেনজো এবং মিস্টার জো বুদ্ধার সামনে প্রার্থনা করছে। আর এটি দেখে তারা ওখান থেকে চলে যায়। এরপর আমরা জানতে পারি ভিনচেনজো এবং মিস্টার জো যখন বেসমেন্টটি তাড়াহুড়ো করে বন্ধ করছিল তখনই তারা ওই আইরিশ রিকগনিশন সিস্টেমটা ভিতরে রেখে আসে। আর তোমরা তো জানোই যে ওই যন্ত্রটি ছাড়া বেসমেন্টটি কোনোভাবেই খোলা সম্ভব নয়। এই জন্য ওদের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর ভিনচেনজো যখন চাইয়ং এবং নামকে এটি জানায় তখন তারাও শকড হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি হান জুন্নুকে ওই ব্লুটুন ফাইলের ব্যাপারে বললে জুন্নু তাকে ওই ফাইলটি খুঁজে বের করতে বলে, কারণ ওই ফাইলটি যদি ওর হাতে চলে আসে তাহলে ও কোরিয়ার যত বড় বড় লোক আছে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবে। এরপর আমরা দেখি প্রসিকিউটর জ্যাং ভিনচেনজো এবং চাইয়ংকে একটি ভিডিও দেখায় যেখানে ইউনিয়নের লোকেরা তাদের লিডারের ফিউনারেল হতে দিচ্ছিল না। কিন্তু ভিনচেনজো বলে এরা ইউনিয়নের লোক হতে পারে না, কারণ ইউনিয়নের লোক হলে তারা তাদের লিডারের ফিউনারেলে কখনোই ঝামেলা করতো না। ভিনচেনজো এবং চাইয়ং জানতে পারে যে একটি অনুষ্ঠানের মাধ্যমে জুন্নু মিডিয়ার সামনে তার পরিচয় রিভিল করতে যাচ্ছে। এরপর সেই অনুষ্ঠান শুরু হয়ে যায় যেখানে ভিনচেনজো এবং চাইয়ং আসে। জুনহু বাবেল গ্রুপের চেয়ারম্যান হিসেবে মিডিয়ার সামনে নিজের পরিচয় তুলে ধরে। আর তখনই স্ক্রিনে ওদের সব ইলিগাল কর্মকাণ্ডের ভিডিও চলতে শুরু করে, যেখানে এটি রিভিল হয় যে জুনহুর আদেশী ইউনিয়ন লিডারকে ট্রাকের ধাক্কায় হত্যা করা হয়েছিল। আর তখনই উপর থেকে জুনহুর মাথায় শুকুরের রক্ত ঢেলে পড়ে। এটি দেখে ওখানে থাকা সবাই পুরোই অবাক হয়ে যায়, কিন্তু ভিনচেনজো এবং চাইয়ং এটি দেখে অনেক খুশি হয়। এখন এইভাবে সবকিছু রিভিল হতে দেখে মিডিয়া পুরোই উত্তুল হয়ে যায় এবং তারা প্রশ্ন করতে শুরু করে, কিন্তু জুন্নুকে ওখান থেকে কোনোভাবে বের করে আনা হয়। আর বাইরে আসতেই প্রসিকিউটর জ্যাং ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেখানে চিফ প্রসিকিউটর তাই চলে আসে এবং সে বলে, এই সামান্য কারণে তুমি কিভাবে এত বড় একজন চেয়ারম্যানকে অ্যারেস্ট করো? এই জন্য প্রসিকিউটর জ্যাংকে অনেকটা বাধ্য হয়ে জুন্নুকে ছেড়ে দিতে হয়। অন্যদিকে মিয়ংহি ইতালিতে থাকা ভিনচেনজোর ভাই পাওলোকে কল করে এবং ভিনচেনজোকে মারার জন্য লোক পাঠাতে বলে। আসলে ভিনচেনজোর ভাই ভিনচেনজোকে একদমই পছন্দ করতো না, কারণ তাদের বাবা মারা যাওয়ার সময় তার কোম্পানির সমস্ত দায়িত্ব ভিনচেনজোকে দিয়ে যায়। অন্যদিকে জ্যাং ভিনচেনজোর সাথে দেখা করে তাকে অফার করে সে যদি ওকে এবং বাবেল গ্রুপকে ছেড়ে দিয়ে শুধু জুন্নুকে ধরে তাহলে ও জুন্নুকে মারতে ভিনচেনজোকে হেল্প করবে। কিন্তু ভিনচেনজো এতে রাজি হয় না এবং বলে, তুমি নিজের ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনোই জিততে পারবে না। ভিনচেনজো এবং চাইয়ং জানতে পারে যে জুনহুর একটি আর্ট গ্যালারি রয়েছে যেখানে বাবেল গ্রুপ যত অবৈধ উপায়ে কালো টাকা ইনকাম করে সেগুলোকে মানি লন্ডারিং করে সাদা করা হয়। তাই ওরা যদি কোনোভাবে সেখানের মেইন অফিসের সিস্টেম হ্যাক করতে পারে তাহলে এই বিষয়ে সকল প্রমাণ পেয়ে যাবে। কিন্তু ওই আর্ট গ্যালারির ভিতরে প্রবেশ করা ছিল অনেক কঠিন। কেউ আগে থেকে রিজার্ভেশন নিয়ে না রাখলে কোনোভাবেই সেই আর্ট গ্যালারির ভিতরে প্রবেশ করা যেত না। এরপর ভিনচেনজো এবং চাইয়ং যখন বিল্ডিং এর ভিতরে আসে তখন বিল্ডিং এর একটি মেয়ে যার নাম হচ্ছে সিওমরি, সে জানায় যে ওই বেসমেন্টের সিকিউরিটি সিস্টেম সেই তৈরি করেছিল। আর এটি শুনে ওরা সবাই অবাক হয়ে যায় এবং ভিনচেনজো বলে, কিন্তু যারা ওই বেসমেন্টের কাজের সাথে জড়িত ছিল তাদের তো সবাইকে মেরে ফেলা হয়েছিল। সিওমেরি বলে সে এই বিষয়টা আগেই জেনে গিয়েছিল, তাই সে নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে পালিয়ে যায় এবং আবার এই বিল্ডিংয়ে ফিরে আসে।
যাতে কেউ ওর উপর সন্দেহ করতে না পারে। পরের দিন ভিনসেন্জো এবং চাইয়ং সেই আর্ট গ্যালারির ওয়েবসাইট ঘেটে দেখতে পায় যে সেখানে ইতোমধ্যে দুজন বিদেশি কাপড় রিজার্ভেশন নিয়ে রেখেছে, যাদের নাম হচ্ছে জর্জ এবং জেসিকা। তখন নাম ভিনসেন্জো এবং চাইয়ংকে বলে, তাহলে তোমরা দুজন ওই কাপলের জায়গায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেজে চলে যাও। এরপর সিউমেরি ওই ওয়েবসাইট হ্যাক করে জর্জ এবং জেসিকার ছবির বদলে ভিনসেন্জো এবং চাইয়ংয়ের ছবি লাগিয়ে দেয়। এরপর দিন ভিনসেন্জো এবং চাইয়ং জর্জ এবং জেসিকা সেজে সেই আর্ট গ্যালারির ভিতরে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে আসল জর্জ এবং জেসিকা এই রিজার্ভেশনটা করিয়েছিল তাদের এনগেজমেন্টের জন্য। তাই ওখানের ম্যানেজার ভিনসেন্জোকে একটি রিং দিয়ে চাইয়ংকে প্রপোজ করতে বলে। ভিনসেন্জো এবং চাইয়ং যেহেতু জর্জ এবং জেসিকা সেজে এখানে এসেছে, তাই কেউ যাতে তাদের উপর সন্দেহ করতে না পারে এজন্য ভিনসেন্জো চাইয়ংকে প্রপোজ করে বলে, উইল ইউ ম্যারি মি? এবং চাইয়ংও বলে দেয় যে ইয়েস আই উইল। এরপর ওখানে থাকা সবাই ওদের কিস করতে বলে, কিন্তু ভিনসেন্জো অনেকটা বিব্রত বোধ করে। এটা বুঝতে পেরে চাইয়ং নিজেই ওকে কিস করে, আর এভাবে ওদের ভিতরে একটা সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়। এরপর ম্যানেজার ওদের আর্ট গ্যালারি ঘুরিয়ে দেখায়, কিন্তু চাইয়ং ওখানে এমন ভান করে যে তার কোনো পেন্টিংই পছন্দ হয়নি। তাই ম্যানেজার ওই আর্ট গ্যালারির সবচেয়ে ভালো পেন্টিংটি দেখাতে ওদের মেইন অফিসে নিয়ে যায়। তখন একজন স্টাফ এসে ওদের ম্যানেজারকে ডেকে নিয়ে যায়, আর এই সুযোগে ভিনসেন্জো এবং চাইয়ং সিউমরিকে অফিসের মেইন কম্পিউটারে অ্যাক্সেস দিয়ে দেয় এবং সিউমেরি সম্পূর্ণ কম্পিউটার হ্যাক করে সেখানে থাকা সকল তথ্য নিয়ে যায়। এরপর ম্যানেজার আসলে ওদের উপর সন্দেহ করে, কিন্তু ওরা তাদের দিকে বন্দুক তাক করে বলে ওরা ফরেন ক্রাইম ডিভিশন থেকে এসেছে পেন্টিং চুরি করার দায়ে ওদের অ্যারেস্ট করে নিয়ে যেতে। এরপর ভিনসেন্জো এবং চাইয়ং ওখান থেকে চলে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই ভিনসেন্জো যখন বিল্ডিং এ আসে তখন কিছু লোক তার উপর হামলা করে। এরপর ওই লোকগুলো যখন ভিনসেন্জোকে মারতে চাচ্ছিল তখনই কিছু কবুতর এসে ওই লোকগুলোর উপর হামলা করে দেয়, আর এই সুযোগে ভিনসেন্জো ওই লোকগুলোকে শুট করে মেরে ফেলে এবং এভাবেই ভিনসেন্জো বেঁচে যায়। অন্যদিকে ভিনসেন্জো এবং চাইয়ংয়ের কাছে সকল প্রমাণ পেয়ে প্রসিকিউটর জ্যাং ভিনসেন্জোকে আবার অ্যারেস্ট করে। কিন্তু পরের দিন নিউজে দেখা যায় প্রসিকিউটর জ্যাং বাবেল গ্রুপের থেকে সকল মামলা তুলে নেয় এবং এটি ঘোষণা করে যে বাবেল গ্রুপ সম্পূর্ণ একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। এটা দেখে ভিনসেন্জো এবং চাইয়ং সহ বিল্ডিং এর সকল ভাড়াটিয়ারা পুরোই হতবাক হয়ে যায়। আসলে প্রসিকিউটর জ্যাং যখন জুন্নোকে অ্যারেস্ট করে নিয়ে আসে তখন জুন্নো তাকে অফার করেছিল যে সে যদি ওকে ছেড়ে দেয় তাহলে তাকে প্রমোশন করিয়ে চিফ প্রসিকিউটর বানিয়ে দেবে, আর নিজের স্বার্থের জন্য প্রসিকিউটর জ্যাং বাবেল গ্রুপের উপর থেকে সকল মামলা তুলে নেয় এবং জুন্নোকে ছেড়ে দেয়। এত বড় ধোঁকাবাজি করার কারণে ভিনসেন্জো ওই প্রসিকিউটরের বাসায় গিয়ে তাকে থ্রেট করে। এরপর আমরা দেখি ভিনসেন্জো চাইয়ং এবং নামকে ব্লুটন ফাইলটি দেখায়, যেটি সে আগে থেকেই তার কাছে লুকিয়ে রেখেছিল। আসলে ওরা যখন তাড়াহুড়ো করে সবকিছু বেসমেন্টের ভিতরে ফেলে দিয়েছিল তখন ভিনসেন্জো ব্লুটন ফাইলটি সরিয়ে রাখে, তবে এই বিষয়ে মিস্টার জো জানতো না। যাই হোক, এরপর ওরা ব্লুটন ফাইলটি ভালোভাবে অ্যানালাইজ করে জানতে পারে বাবেল গ্রুপের সবচেয়ে কাছের এবং বন্ধু কোম্পানি হলো ডেইলি টাইজিং নামে একটি নিউজ পেপার কোম্পানি, যারা পত্রিকায় বাবেল গ্রুপের সম্পর্কে ভালো ভালো কথা ছাপাতো এবং তাদের কুকীর্তিগুলোকে পত্রিকা থেকে সরিয়ে ফেলতো। তবে এই নিউজ পেপার কোম্পানির চেয়ারম্যান ওই পদ পাওয়ার জন্য নিজের ভাইকেই ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছিল, যার প্রমাণ ওই ব্লুটন ফাইলের ভিতরে ছিল। এর সাথে ওরা আরও একটি তথ্য জানতে পারে যে ওই চেয়ারম্যান একজন সাধু বাবার পরামর্শ নিয়ে সকল কাজ করে থাকে। তাই ভিনসেন্জো ওই সাধু বাবাকেও কিডন্যাপ করে নেয় এবং তাকে ভয়ভীতি দেখিয়ে বলে পেপার কোম্পানির চেয়ারম্যান আসলে বলবি আমার দেয়া সাধু বাবার কাছে আসতে। এরপর বিল্ডিং এর সকল ভাড়াটিয়ারা ভোটিং করে যে কে সাধু বাবার নাটক করবে, কিন্তু সকল ভাড়াটিয়ারা ভিনসেন্জোকে ভোট দেয়, এই জন্য ভিনসেন্জোকেই সাধু বাবার নাটক করতে হয়। এরপর পেপার কোম্পানির চেয়ারম্যান যখন সেই সাধু বাবার কাছে যায় তখন সে বলে মার্কেটে আরেকটা নতুন পাওয়ারফুল বাবা এসেছে, তুই সেই বাবার কাছে যা। অন্যদিকে ভিনসেন্জো একজন সাধু বাবার অভিনয় করে। এরপর যখন পেপার কোম্পানির চেয়ারম্যান আসে তখন ভিনসেন্জো এমনভাবে অভিনয় করে যে ওর ভিতরে তার মৃত ভাইয়ের আত্মা ভর করেছে, যাকে সে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছিল। আর এইটা দেখে ওই পেপার কোম্পানির চেয়ারম্যান প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়। এই সুযোগে ভিনসেন্জো বলে তুই যদি বাঁচতে চাস তাহলে এখনই বাবেল গ্রুপের সকল সত্য পত্রিকায় ছাপিয়ে দে। আর এটি শুনে চেয়ারম্যান হাঁ করে তাকিয়ে থাকে। পরদিন চেয়ারম্যান তার নিউজ চ্যানেলে এটি প্রকাশ করে দেয় যে জুনহো তার 4 জন ক্লাসমেটকে খুন করেছিল এবং তাদের ঘড়ি এখনো তার কাছে রয়েছে। এইটা দেখে জুনহো পুরোই হতবাক হয়ে যায়। এই জন্য জুনহো এবং মিয়ংহি ভিনসেন্জোর বিরুদ্ধে অনেক বড় প্ল্যান সাজায়, কিন্তু সেটি কি আমাদের বলা হয় না। অন্যদিকে বিল্ডিং এর ভিতরে একজন মহিলা আসে গ্যাস পাইপ ঠিক করার জন্য, কিন্তু সেটি ঠিক করার বদলে সে সেটি কেটে দেয় এবং গ্যাস লিক হয়ে সম্পূর্ণ বিল্ডিং এর ভিতরে ছড়িয়ে পড়ে। এরপর যখন বিল্ডিং এ আগুন লাগতেই যাচ্ছিল তখনই সেখানে ফায়ার ব্রিগেড এসে পড়ে এবং তারা বিল্ডিং এর ভিতরে একটি টাইম বম খুঁজে পায়, কিন্তু তখনই ভিনসেন্জো এসে সেটি বাইরে ছুঁড়ে ফেলে দেয় এবং বিল্ডিং
বিল্ডিং ব্লাস্ট হওয়া থেকে বেঁচে যায়। আসলে জুনহো জানতে পেরেছিল যে এই বিল্ডিং এর ভেতরেই সোনাগুলো রয়েছে, যার ভিতরে রয়েছে প্লুটন ফাইল। তাই ও সিদ্ধান্ত নেয় যে এই বিল্ডিংটি ব্লাস্ট করার, কিন্তু এবারও ওর প্ল্যান সফল হয় না। যাই হোক, এরপর ভিনসেন্জো যখন জিজ্ঞাসা করে যে ফায়ার ব্রিগেডের লোকদের কে ডেকে এনেছিল, তখন সেখানে জাং চলে আসে এবং ওদের জানায় যে সেই ফায়ার ব্রিগেডের লোকদের খবর দিয়েছিল। এই জন্য ভিনসেন্জো ওর উপর ইমপ্রেস হয়ে যায় এবং ওকে ওদের দলে নিয়ে নেয়। অন্যদিকে জুনহো এবং মিয়ংহি ভিনসেন্জোর মায়ের সম্পর্কে জানতে পারে, এজন্য তাকে মারার জন্য ওরা একজন লোক ঠিক করে। পরের সিনে আমরা দেখতে পাই জুনহো ভিনসেন্জোর মায়ের সাথে দেখা করে তাকে জানায় যে ভিনসেন্জোই হলো তার ছেলে। এরপর ভিনসেন্জোর মা যখন হসপিটালে বেডে ছিল তখনই সেই লোকটি আসে এবং তাকে গলা টিপে মেরে ফেলে। অন্যদিকে ভিনসেন্জো তার মায়ের সাথে দেখা করতে হসপিটালে আসে। ভিনসেন্জো সিদ্ধান্ত নিয়েছে যে সে আজ তার মাকে সবকিছু বলে দিবে যে সেই হলো তার ছেলে। তখনই ভিনসেন্জোর পাশ দিয়ে সেই লোকটি চলে যায়, কিন্তু ভিনসেন্জোর তো কোনো আইডিয়াই ছিল না যে এই লোকটি তার মাকে হত্যা করে পালিয়ে যাচ্ছে। এরপর ভিনসেন্জো দেখতে পায় হসপিটালের মধ্যে কোনো একটা কারণে একটা শোরগোল পেতে গিয়েছে, যে কারো খুন হয়েছে। এজন্য সে তাড়াতাড়ি তার মায়ের রুমে যায় এবং দেখতে পায় সেই খুনটি তার মায়েরই হয়েছে। ভিনসেন্জো এটা দেখে কান্নায় ভেঙে পড়ে। সে তার মায়ের এমন মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছিল না। এই জন্য ভিনসেন্জোর ভিতরে এখন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এরপর ভিনসেন্জো হসপিটালের সিসিটিভি ফুটেজ থেকে ওই লোকটিকে দেখতে পায় যে তার মাকে হত্যা করেছে এবং জিসককে দিয়ে তার লোকেশন ট্রেস করায়। এরপর ভিনসেন্জো ওই লোকটার অ্যাড্রেস ফলো করে তার বাসায় পৌঁছে যায় এবং তাকে মারাত্মকভাবে মারতে শুরু করে আর বারবার জিজ্ঞাসা করে যে তোকে কে এই কাজের অর্ডার দিয়েছে। অন্যদিকে আমরা জুনহো, হান এবং মিয়ংহিকে দেখতে পাই, যারা ভিনসেন্জোর মায়ের মৃত্যুকে সেলিব্রেট করছিল। আর তখনই সেই লোকটি এসে ওদের সামনে হুমড়ি খেয়ে পড়ে এবং ভিনসেন্জোকে হেডশট দিয়ে ওখানেই মেরে ফেলে। এইটা দেখে ওখানে থাকা সকলে মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। এরপর ভিনসেন্জো জুনহোর কানে শুট করে। মিয়ংহির চেহারা তো দেখার মতো ছিল। পরদিন প্লাজার সকলে ভিনসেন্জোর হেল্প করার জন্য একমত হয়। অন্যদিকে নিউ বাবেল টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে বড় বড় পলিটিশিয়ান এবং বিজনেসম্যান কন্ট্রাক্ট সাইন করার জন্য আসে। তখন একজন লোক কেক নিয়ে ভিতরে আসে, যে আগে মিয়ংহির জন্য কাজ করত কিন্তু এখন ভিনসেন্জোর জন্য কাজ করে। লোকটি এসে সবাইকে দেখায় তার গায়ে বোমা ফিক্সড করা এবং কেকের ভিতরেও বোমা রয়েছে। এরপর লোকটি সবাইকে বলে, তোমরা যে কন্ট্রাক্ট সাইন করেছো সেটি যদি এখনই ছেড়ে না ফেলো তাহলে 5 সেকেন্ডের মধ্যে কেকের ভিতরে থাকা বোমাটি ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু 5 সেকেন্ড পূর্ণ হওয়ার পরও কেকের ভিতরে থাকা বোমাটি ব্লাস্ট হয় না, বরং লোকটির গায়ে থাকা বোমাটি ব্লাস্ট হয় এবং লোকটি ওখানেই মারা যায়। আর এইটা দেখার পর ওখানে থাকা সবাই প্রচন্ডভাবে ভয় পায় এবং বাবেল গ্রুপের সাথে সমস্ত কন্ট্রাক্ট ভেঙে দিয়ে ওখান থেকে পালায়। এরপর সবাই চলে গেলে কেকের ভিতরে থাকা বোমাটি ব্লাস্ট হয়, কিন্তু দেখা যায় সেটির ভেতর থেকে ক্রিম বেরিয়ে আসে। অর্থাৎ এবারও ওদের বোকা বানিয়ে ভিনসেন্জো আরো এক ধাপ এগিয়ে গেল। অন্যদিকে হান জাংকে জানায় বোমাবাজি করার কারণে 24 ঘন্টার মধ্যে ইন্টারপোল এসে ভিনসেন্জোকে ধরে নিয়ে যাবে। ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা। এরপর জাং ভিনসেন্জোকে তার সাথে দেখা করতে বলে। ভিনসেন্জো আসলে হঠাৎ করেই জাং তার দিকে গান পয়েন্ট করে। তবে ভিনসেন্জো আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসে এবং বলে, আমি আগেই জানতাম তুমি তোমার ভাইয়ের মতোই হবে। আর তখনই চারপাশ থেকে ইন্টারপোল এসে ভিনসেন্জোকে ঘিরে ধরে এবং জাং ভিনসেন্জোকে পিছন দিক দিয়ে শুট করে আর ভিনসেন্জো মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ইন্টারপোলের অফিসার যখন চেক করতে আসে যে ভিনসেন্জো বেঁচে আছে কিনা, তখনই ভিনসেন্জো উঠে দাঁড়ায় আর ইন্টারপোলের অফিসারের দিকে গান পয়েন্ট করে এবং সবাইকে গুলি করে ওখানে মেরে ফেলে। পরের দিনে আমরা জাংকে হসপিটালে দেখতে পাই, কারণ ভিনসেন্জো ওকেও গুলি করেছিল। জাং এই সকল ঘটনা ওর ভাইকে বলে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে জাং ভিনসেন্জোকে আগে থেকেই এই বিষয়ে সতর্ক করে দেয় এবং যখন ইন্টারপোলের অফিসাররা আসে তখন উল্টো ভিনসেন্জো তাদের জুন্নুর সকল অবৈধ কাজের প্রমাণ দেয়। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি জাং তার ভাইকে সব মিথ্যা গল্প বানিয়ে বলেছে। আর এইটা ভেবে জাং মনে মনে অনেক হাসে। অন্যদিকে রাতে জুন্নু যখন ওর বাড়িতে ঘুমাচ্ছিল তখন ওর উপর মারাত্মক প্রাণঘাতী হামলা হয় এবং সেখান থেকে জুন্নু কোনোভাবে পালিয়ে বাঁচে। তাই পরদিন হান মিয়ংহিকে বুদ্ধি দেয় জুন্নুকে জেলে পাঠিয়ে দেয়, কারণ একমাত্র জেলে থাকলে ভিনসেন্জো জুন্নুকে ধরতে পারবে না। এজন্য মিয়ংহি জুন্নুকে জেলে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর মিয়ংহি জুন্নুর উপর ছোট্ট একটি মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেয়। জেলে যাওয়ার আগে জুন্নু ওর ভাইয়ের সাথে দেখা করলে ওর সন্দেহ হয় যে ওর ভাই আবার ওর বিরুদ্ধে চলে গিয়েছে। পরের দিন জেলে থাকা জুন্নুর সাথে ভিনসেন্জো দেখা করতে আসে। আর এখানে আমরা জানতে পারি জুন্নুকে জেলে পাঠানো হানের প্ল্যান ছিল না, বরং এটি ছিল ভিনসেন্জোর প্ল্যান এবং ওর উপর যে হামলা হয়েছিল সেটাও ভিনসেন্জো বিল্ডিং এর ভাড়াটিয়াদের মাধ্যমে করিয়েছিল। এটা জানতে পেরে জুন্নু পুরোই থ হয়ে যায় এবং বুঝতে পারে যে সে এইবার ভালোভাবেই আটকে গিয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই ভিনসেন্জোর ইতালিয়ান বন্ধু তার সাথে দেখা করতে আসে এবং সে জানায় ইতালিতে থাকা ওর ভাই পাওলো ওদের ব্যবসার অবস্থা পুরোই নাজেহাল করে তুলেছে। এজন্য ভিনসেন্জোকে খুব তাড়াতাড়ি ইতালি যেতে হবে। তাই ভিনসেন্জো ইতালি যাওয়ার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে
একজন বড় মাপের পলিটিশিয়ান জানতে পারে যে বিল্ডিং এর মধ্যেই সোনাগুলো লুকানো রয়েছে আর তার মধ্যেই রয়েছে ব্লুটন ফাইল। তাই সে তার লোকদের দিয়ে মিস্টার জোকে কিডন্যাপ করিয়ে আনে এবং সে তার কাছে বিল্ডিং এর সেই সিক্রেট রুমটি খোলার ব্যাপারে জিজ্ঞাসা করলে মিস্টার জো একরকম বাধ্য হয়ে বলে যে একমাত্র সিউমরি পারে ওই রুমটি খুলতে। তাই ওই পলিটিশিয়ান বিল্ডিং এর ভিতরে এসে সবাইকে জিম্মি করে এবং সিউমরিকে ধরে ওই রুমটি খুলতে বলে। তাই সিউমরি বাধ্য হয়ে রুমটি খুলে দেয়, কিন্তু যখনই ওই পলিটিশিয়ান বেসমেন্টের ভিতরে প্রবেশ করে তখন দেখতে পায় যে পুরো রুমটি খালি। আসলে ভিনসেন্জো আগে থেকেই ওই রুমটি থেকে ভাড়াটিয়াদের মাধ্যমে সোনাগুলো অল্প অল্প করে সরিয়ে রেখেছিল, কারণ এমনটা যে হবে তা ভিনসেন্জো আগে থেকেই বুঝতে পেরেছিল। অন্যদিকে এই সুযোগে সিউমরি ওখান থেকে পালিয়ে আসে আর তখনই চাইয়ংও চলে আসে। এরপর ওই পলিটিশিয়ানের লোকগুলো যখন চাইয়ংকে মারতে যাবে তখনই ভিনসেন্জো চলে আসে। আর বুঝতেই পারছো এখন কি হবে। হ্যাঁ, ঠিক ধরেছো, ভিনসেন্জো ওই লোকগুলোকে মেরে পাটিসাপটা বানিয়ে দেয়। এরপর ওই পলিটিশিয়ান বুঝতে পারে যে এদের সাথে মারপিট করে পারা যাবে না, তাই যখন সমঝোতা করতে যাবে তখনই চাইয়ং পিছন থেকে ওকে মেরে অজ্ঞান করে দেয় এবং ওদের খেল এখানেই খতম হয়ে যায়। এরপর জাং আবার কোম্পানির চেয়ারম্যান হয়, কিন্তু এইবার সে বাবেল গ্রুপের সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়ে বাবেল গ্রুপকে একটি ভালো কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করে। অন্যদিকে মিয়ংহি জানতে পারে যে জুনহুকে জেলে পাঠানো হানের প্ল্যান ছিল না, বরং এটি ছিল ভিনসেন্জোর প্ল্যান। এই জন্য মিয়ংহি জুনহুকে জেল থেকে ছাড়ানোর জন্য সকল অভিযোগ নিজের উপর নিয়ে নেয় এবং নিজের জন্য মিথ্যা এভিডেন্স তৈরি করে। এরপর পুলিশ মিয়ংহিকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং জুনহু জেল থেকে বেরিয়ে আসে। অন্যদিকে চাইয়ং তার বন্ধুদের সাথে দেখা করার জন্য একটি রিউনিয়ন পার্টিতে যাচ্ছিল, তখন জুনহুর কিছু লোক ওর পিছু নেয় আর তখনই একটি গাড়ি এসে চাইয়ংকে উঠিয়ে নিয়ে যায়। অন্যদিকে জাং যখন তার অফিসে কাজ করছিল তখন জুনহু আসে এবং তাকে বন্দুক দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। ভিনসেন্জো যখন তার রুমে ছিল তখন কেউ তার রুমের সামনে একটি খাম রেখে চলে যায়। ভিনসেন্জো চেক করে দেখতে পায় যে তার ভিতরে চাইয়ং এর রক্তমাখা জুয়েলারি। অন্যদিকে জুনহু জাং এবং চাইয়ংকে কিডন্যাপ করে এনে একটি রুমের ভিতরে রাখে। এরপর ভিনসেন্জো চলে আসলে জুনহু তার ভাইকে একটি হকি স্টিক দিয়ে বলে, তুই যদি ভিনসেন্জোকে মারিস তাহলে তোকে আমি মারবো না আর আমার সমস্ত সম্পত্তি তোকে দিয়ে দেব। তাই জাং ভিনসেন্জোকে সরি বলে এবং ওকে মারার জন্য সামনে এগোয়, কিন্তু তখনই জাং ভিনসেন্জোকে না মেরে ওর ভাইকে মারে, কিন্তু জুনহুর হাতে বন্দুক ছিল তাই জাং ওর গুলি খেয়ে মাটিতে পড়ে যায়। জুনহু ভিনসেন্জোকে গুলি করতে গেলে ভিনসেন্জোকে বাঁচাতে চাইয়ং সামনে চলে আসে এবং গুলিটা ওর গায়ে লাগে। এরপর জুনহু আবার ভিনসেন্জোর দিকে গুলি চালায়, কিন্তু এইবার জাং এসে ওকে আটকায়। তাই জুনহু এবার ওর বুকের উপর গুলি করে ওখান থেকে পালিয়ে যায়। জাং ওর শেষ সময় ভিনসেন্জোকে সরি বলে এবং ভিনসেন্জোকে তার ফোনটি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর আমরা চাইয়ংকে হসপিটালে দেখতে পাই, যেখানে ভিনসেন্জো ওকে বলে 24 ঘন্টার মধ্যে আমার কাজ শেষ করে আমি এখান থেকে ইতালি চলে যাব। আর জবাবে চাইয়ং বলে, তাহলে যাওয়ার আগে অবশ্যই আমাকে কল করবে, আমি তোমাকে বিদায় দিয়ে আসবো। অন্যদিকে এই ঘটনার পর পুলিশ জুনহুকে ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ডিক্লেয়ার করে। এরপর ভিনসেন্জো হানকে কল করে বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে মিয়ংহিকে 3 ঘন্টার মধ্যে জেল থেকে ছাড়িয়ে আনো। আর ভিনসেন্জো এই কথাটা রেকর্ড করে নেয়। এরপর হান ভিনসেন্জোর কথা মতো মিয়ংহিকে জেল থেকে বের করে আনে আর তখন মিয়ংহির ফোনে ভিনসেন্জোর কল আসে। ভিনসেন্জো তাকে ডিরেক্ট হানের সাথে হওয়া কথার রেকর্ডিংটা শোনায় এবং বলে, আজ হচ্ছে তোমার শেষ দিন। এরপর মিয়ংহি সরাসরি তার অফিসে এসে জুনহুকে কল দিয়ে বলে, হান তার নিজের স্বার্থ রক্ষার জন্য আমাদের ধোঁকা দিয়েছে এবং আমাকে জেল থেকে বের করে এনেছে। তো জুনহু বলে, প্রথমে তুমি আমার বাড়িতে যাও এবং আমার সমস্ত প্রপার্টি বিক্রি করে দাও আর সেখান থেকে অর্ধেক টাকা তুমি নিয়ে আমাকে অর্ধেক পাঠিয়ে দাও। মিয়ংহি ওকে জিজ্ঞাসা করে, আর এরপর তুমি কি করবে? তো জুনহু বলে, আমি এখান থেকে মেক্সিকো চলে যাব, তুমিও কোথাও চলে যাও। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই যে রিপোর্টারদের ইন্টারভিউ দিচ্ছিল। তখনই ওর ফোনে জুনহুর কল আসে আর সেই মুহূর্তে দুজন লোক এসে হানকে ছুরির আঘাত করে পালিয়ে যায় এবং হান ওখানেই মারা যায়। অন্যদিকে মিয়ংহি তার পাসপোর্ট নেওয়ার জন্য বাসায় আসে, কিন্তু ভিনসেন্জো সেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। মিয়ংহি ভিনসেন্জোকে দেখে মারাত্মকভাবে ভয় পায়। এরপর ভিনসেন্জো মিয়ংহিকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং ওর গায়ে পেট্রোল ছিটিয়ে জ্যান্ত পুড়িয়ে দেয়, কারণ ওরা যখন ওর মাকে মেরেছিল তখন ভিনসেন্জো বলেছিল, আমি তোমাদের এমন মৃত্যু দেব যা দেখে শয়তানও ভয় পেয়ে যাবে। এরপর ভিনসেন্জো জুনহুকে খুঁজতে বের হয়। এই কাজে জিসক তার হেল্প করে। সে জুনহুর লোকেশন ট্রেস করে ভিনসেন্জোকে দেয় আর সেই লোকেশন ফলো করে ভিনসেন্জো জুনহুকে পেয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই ভিনসেন্জো জুনহুকে এনে একটি অদ্ভুত চেয়ারে বসিয়ে রেখেছে, যেটির সাথে একটি ড্রিল মেশিন লাগানো ছিল। ভিনসেন্জো জুনহুকে বলে, এই ড্রিল মেশিনটি প্রতি 5 মিনিট পর 5 সেকেন্ড ধরে চলবে এবং এক সময় তোমার মাথা ভেদ করে অপর পাশে চলে যাবে। আর তখন জুনহু বুঝতে পারে যে সে কোন সিচুয়েশনে রয়েছে। এরপর ভিনসেন্জো সেই মেশিনের বাটনটি পা দিয়ে প্রেস করে দেয় এবং মেশিনে লেগে থাকা ড্রিল মেশিনটি অন হয়ে যায় এবং সেটি জুনহুর দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর ভিনসেন্জো ওখান থেকে চলে আসে এবং যখন সে কোরিয়া ছেড়ে ইতালি চলে যাচ্ছিল তখন চাইয়ং শেষবারের মতো ভিনসেন্জোর সাথে দেখা করতে আসে। চাইয়ং এসে ওকে জড়িয়ে ধরে এবং একটা আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে ভিনসেন্জোকে বিদায় দেয়। পরদিন সকালে আমরা জুনহুকে দেখতে পাই, যার ভিতরে এখনো একটু প্রাণ ছিল, কিন্তু কাকে সে ওর শরীর
শরীরে একটি অংশ ঠোকরাতে শুরু করে, আর এভাবেই জুনহো ওখানেই মারা যায়। এরপর দীর্ঘ 1 বছর কেটে যায়। চাইয়ং এখন অনেক বড় সফল লয়ার। এরপর চাইয়ং যখন তার ল ফার্মে আসে তখন নাম তাকে জানায় অনেকদিন পর্যন্ত কেউ তাকে মাল্টা থেকে পোস্টকার্ড পাঠাচ্ছে, কিন্তু সেটি কে তার কোনো উল্লেখ নেই। এরপর চাইয়ং একদিন আর্ট গ্যালারিতে যায়, যেখানে তার সাথে ভিনসেনজোর দেখা হয়। চাইয়ং ভিনসেনজোকে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে? ভিনসেনজো বলে, হ্যাঁ, তবে কিছুক্ষণ পরেই আমি চলে যাব। ভিনসেনজো চাইয়ংকে তার মাল্টাতে থাকা প্রাইভেট আইল্যান্ডে ইনভাইট করে এবং চাইয়ং এখানে বুঝতে পারে যে সেই পোস্টকার্ডগুলো এতদিন যাবৎ ভিনসেনজোই তাকে পাঠাচ্ছিল। এরপর তারা অনেক ভালো একটা সময় পার করে এবং ভিনসেনজো আবার ইতালি চলে যায়। আর এখানেই এই সিরিজের এন্ডিং হয়ে যায়।